হ্যালো এভরিওয়ান। আজকে আমি কথা বলবো ই-রেডার সম্বন্ধে। দেখুন, কিছুদিন আগে একটা খুব খারাপ খবর আসে ই-রেডার। কিছুদিন মানে এটা 15 জুলাইয়ের কথা বলছি। 15 জুলাই মার্কেট ক্লোজ হওয়ার পর একটা খারাপ খবর আসে এবং তারপরে দেখুন ই-রেডার প্রায় টপ লাগিয়েছিল ৩১০ এর কাছাকাছি। সেখান থেকে প্রায় 12% পড়ে গিয়েছে, অর্থাৎ প্রায় ৳৩৮ মতো পড়ে আগের দিন ৳২৭২ ক্লোজিং দিয়েছে। এখন অনেকেরই মূল সমস্যা হচ্ছে যে এই খারাপ নিউজটা অ্যাকচুয়ালি কি বলতে চাইছে এবং তার কারণে শেয়ারটা কি আরো পড়তে পারে নাকি প্রি বাজেট টাইমের মধ্যে শেয়ারটা আরো কিছুটা গ্রো করতে পারে। তো এই বিষয়টা ক্লিয়ার করার জন্য আজকে আমি একটা ভিডিওর আকারে পুরো ব্যাপারটা বলব। তো সবার ১ম এখানে দেখতেই পাচ্ছ যে ব্যাপারটা হচ্ছে যে এখানে অলরেডি এটা 12% ওপর থেকে টপ থেকে পড়ে গেছে ডাউন সাইড। তো পড়লে আর কতটা পড়তে পারে সেটাও বলব আমি এই ভিডিওর মধ্যেই, এবং লং টার্মের জন্য কোন দামে কেনা যেতে পারে সেটাও বলব, এবং যে খারাপ খবরটা এসছে সেটা আদৌ কি সত্যি ভ্যালিডেটেড কোনো খবর, প্রপার খবর নাকি না এরকম বাজারে হাওয়া ঘুরছে সেই ব্যাপারটা নিয়ে মেইনলি ফোকাস করব। তো সবার ১ম খবরটায় চলে যাই। দেখুন খবরটা কি অ্যাকচুয়ালি? খবরটা এখানে দেখতেই পাচ্ছ যে ফিলিপস ক্যাপিটাল বলে একটা এখানে ব্রোকারেজ এজেন্সি আছে, যে কিনা এখানে কি করেছে যে একটা নিউজ এরা পাবলিশ করেছে, সেটা হচ্ছে যে ফিলিপ ক্যাপিটাল প্রজেক্টস ওভার 60% ফল। 60% ফল কোথায় হবে? ইন ইরেডা শেয়ার প্রাইস। অর্থাৎ ইরেডার শেয়ারে যা দাম আছে তার থেকে 60% ফল করবে। 60% ফল করার অর্থ হচ্ছে এখন যদি ইরেডার প্রাইসে আমার দাম থাকে, রেডার প্রাইসে যদি আমার দাম থাকে 310 আমি যদি ধরি টপ লেভেল থেকে, তার 60% ফল করার অর্থ হচ্ছে প্রায় 120-30 টাকায় চলে যাওয়া। তো সেই কথাটাই এখানে ফিলিপ ক্যাপিটাল নামক এই ব্রোকারেজটা বলেছে যে প্রায় 120 থেকে 130 টাকায় ইরেডা নেমে যেতে পারে। তার কারণ কি কি সেগুলো বলবো, এবং সেই কারণগুলো কতটা ভ্যালিডেটেড, কতটা যুক্তিযুক্ত সেটাও বলবো। সবার ১ম দেখুন এখানে রিজন বলতে যেটা বলতে চেয়েছে এই জায়গাটায়, দ্য ফার্ম অ্যাকনলেজড দ্য কন্টিনিউড গ্রোথ অফ ইরেডা। অর্থাৎ ফার্ম অলরেডি ইরেডার গ্রোথ সম্পর্কে কোনো সন্দেহ ডাউট প্রকাশ করছে না বর্তমানে, কিন্তু এক্সপেক্টিং এ স্ট্রং লোন গ্রোথ অ্যাট সিএজিআর অফ 25%। অর্থাৎ প্রত্যেক বছরে 25% করে লোন গ্রোথ বাড়ছে। অ্যাকচুয়ালি ইরেডার বিজনেসটা কি এটা একটুখানি জানতে হবে এই পুরো ব্যাপারটাকে বোঝার জন্য। ইরেডার বিজনেস হচ্ছে অ্যাকচুয়ালি কিন্তু লোন দেয়া। বিভিন্ন কোম্পানি যারা রিনিউয়েবল সেক্টরে কাজ করছে তাদেরকে লোন প্রোভাইড করাই হচ্ছে ইরেডার কাজ। তো ইরেডা এক প্রকার একটা ফিনান্সিয়াল কর্পোরেশন বা ফিনান্সিয়াল কোম্পানি, যাকে বলা হয় এনবিএফসি, অর্থাৎ নন ব্যাংকিং ফিনান্সিয়াল কর্পোরেশন অর কোম্পানি। তো সেরকম একটা কোম্পানি যে ফিনান্স করে, বিভিন্ন কোম্পানিকে ফাইন্যান্সের কাজটা করে। তো সেই ফাইন্যান্স করে সে কিভাবে টাকা ইনকাম করবে? অবশ্যই সে অন্য কোনো কোম্পানিকে লোন দেবে এবং লোন দেওয়ার ফলে তার কাছ থেকে তার বিনিময়ে কিছু ইন্টারেস্ট নেবে। সেই ইন্টারেস্টটা হচ্ছে তার ইনকাম। এই ইনকামটাকে বলা হয় নেট ইন্টারেস্ট ইনকাম। আমরা যখন ইরেডার ব্যালেন্স শিট পড়বো তখনও দেখবেন নেট ইন্টারেস্ট ইনকাম বলে একটা জিনিস আছে। এটাই মেন হচ্ছে ইরেডার ব্যবসা, ইন্টারেস্ট থেকে ইনকাম কামানো। এছাড়া আরো টুকটাক আদার ইনকাম থাকতে পারে মেবি। মেন কোর বিজনেস হচ্ছে ইন্টারেস্ট থেকে ইনকাম কামানো। এবং ইন্টারেস্ট থেকে ইনকাম বাড়বে কি করে? যত লোন বেশি দেবে, লোন গ্রোথ যত হবে, তত ইন্টারেস্ট থেকে ইনকাম কিন্তু বাড়বে। এখানে যেমন বলতে চাইছি এক্সপেক্টিং এ স্ট্রং লোন গ্রোথ, অর্থাৎ প্রত্যেক বছর লোন দেওয়ার পরিমাণটা কিন্তু 25% করে বাড়ছে। সেদিকে কোনো সন্দেহ নেই। 25% করে লোন গ্রোথ হওয়া মানে যথেষ্ট, সেটা ভালো জিনিস, অবশ্যই ভালো জিনিস। এবার দেখো এখানে যেটা বলছে ডিউ টু রাইজিং ডিমান্ড ফর রিনিউয়েবল এনার্জি, অবশ্যই রিনিউয়েবল এনার্জির ডিমান্ড থাকার জন্য এই লোন দেওয়ার পরিমাণটাও বাড়ছে। কিন্তু এখানে যেটা বলছে হাউএভার দে ডু নট অ্যান্টিসিপেট আর্নিংস গ্রোথ টু কিপ পেস উইথ লোন গ্রোথ ডিউ টু প্রেসার অন মার্জিন। এই জায়গাটা খুব ভালো করে বোঝার কথা যে ফিলিপ ক্যাপিটাল বলতে চাইছে অ্যাকচুয়ালি যে পরিমাণ লোন দেওয়ার পরিমাণ বাড়ছে তার থেকে ইন্টারেস্ট কামানোর পরিমাণ কিন্তু অতটা বাড়ছে না। কেন বাড়ছে না? কারণ মার্জিন প্রেসারের জন্য বাড়ছে না। অর্থাৎ ওরা মার্জিন কাকে বলে? আমি কোনো একটা জিনিস ১০০ টাকায় কিনলাম, সেটাকে ১২০ টাকায় বেচলাম, ২০ টাকা হচ্ছে আমার মার্জিন। অর্থাৎ আমার নেট বাইং প্রাইসের উপর যে প্রাইসটাতে আমি বেচবো সেটা হচ্ছে মার্জিন। এর পার্সেন্টেজ বার করা যায় 20%, 5%। তো এরা মার্জিন খুব কম রেখে ইন্টারেস্ট কামাচ্ছে। তাই লোন গ্রোথ হচ্ছে, প্রচুর লোন দিচ্ছে, কিন্তু ইন্টারেস্ট আর্নিং যেটা, মেন আর্নিং যেটা, সেটা কিন্তু সেই পরিমাণে হবে না। এটা বলছে কে? ফিলিপ ক্যাপিটাল। আমি বলছি না, ফিলিপ ক্যাপিটাল বলছে আগামী ফাইন্যান্সিয়াল ইয়ারে এটা কমে যাবে, লোন গ্রোথটা, আর্নিংটা কমে যাবে। কারণ লোন গ্রোথ বাড়লেও সে পরিমাণে মার্জিন বাড়ছে না। এবং এখানে বলছে ইরেডার অ্যাসেট কোয়ালিটি, ইরেডার অ্যাসেট কোয়ালিটি শোড সিকোয়েন্সিয়াল ইমপ্রুভমেন্ট। অবশ্যই অ্যাসেট কোয়ালিটি ইমপ্রুভ হয়েছে। অ্যাসেট কোয়ালিটি মানে কি? একটা নন ব্যাংকিং ফিনান্সিয়াল কোম্পানির অ্যাসেট কোয়ালিটি বলতে মেনলি বোঝায় এনপিএ। এনপিএ মানে কি? এনপিএ মানে অ্যাকচুয়ালি হচ্ছে নন পারফর্মিং অ্যাসেট। এটাকে ধরুন কোম্পানি কাউকে লোন দিয়েছে, সেই লোনটা রিকভার হচ্ছে না, অতএব লোনের টাকাটা ফেঁসে আছে।
এক্ষেত্রে সিম্পল বাংলা ভাষায় বলা যায় এই ফেঁসে যাওয়া টাকাটাকে তার নন পারফর্মিং অ্যাসেটের মধ্যে ফেলা হয় এবং টোটাল অ্যাসেটের কত পার্সেন্ট নন পারফর্মিং অ্যাসেট সেটা বার করা হয়। এই নন পারফর্মিং অ্যাসেট যত ইমপ্রুভ করে তত আমরা বলি যে তার অ্যাসেট কোয়ালিটি ইমপ্রুভ করছে। তো এক্ষেত্রে আমার দেখা যাচ্ছে এখানে যে ইরেডার ক্ষেত্রে কিন্তু নন পারফর্মিং অ্যাসেট কমছে। যত কমবে তত কোম্পানির অ্যাসেট কোয়ালিটি ভালো হবে অবশ্যই। তো যেমন দেখা যাচ্ছে যে মার্চে 2.36% থেকে 2.19% এনপিএ কিন্তু রিডিউস হয়ে গেছে। ঠিক আছে? অর্থাৎ মার্চ কোয়ার্টারে ছিল 2.36% টোটাল অ্যাসেটের নন পারফর্মিং অ্যাসেট, সেটা জুন কোয়ার্টারে হয়ে গেছে 2.19%, তো কিছুটা হলেও কমেছে। ওকে, তো সব দিক থেকে তো ঠিকই লাগছে। আরো আমি যখন ব্যালেন্স শিটটা দেখাবো তখনও দেখাবো যে ইরেডার মধ্যে বিজনেসে কোনো প্রবলেম নেই। কেন বলছি সেটা আমি দেখাবো। কিন্তু ফিলিপ ক্যাপিটাল বলছে, অতএব এই হিসাবে বড় ব্রোকারেজ ফার্ম অনেকেই তার কথা শুনে সেল করছে, যার ফলে মার্কেটটা কিন্তু পড়ছে। তো এরকম বেশ কিছু রিজন এখানে দেখালো যে নন অ্যাসেট কোয়ালিটি ইমপ্রুভমেন্ট হচ্ছে না, ইনকাম বাড়ছে না ইত্যাদি। তো এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে এর ব্যালেন্স শিটটা সত্যি কি এগুলো এইবারের কোয়ার্টারে এই রেজাল্টটা দেখা যাচ্ছে নাকি না ব্রোকারেজ সংস্থা একটা উল্টোপাল্টা কথা কিছু বলছে। তো সেটা চেক করার জন্য আমাকে এখানে আসতে হবে। সবার প্রথম দেখুন, এটা হচ্ছে ইন্ডিয়ান রিনিউয়েবল এনার্জির চার্ট। এটা সরি চার্ট নয়, এটা হচ্ছে রেজাল্ট, অ্যাকচুয়ালি জুন কোয়ার্টারের রেজাল্ট। তো এখানে এটা হচ্ছে প্রথমত 30শে জুন 2024 জুন কোয়ার্টারের রেজাল্ট দেখাচ্ছে এই কলাম ওয়াইজ, এবং এটা হচ্ছে তার আগের কোয়ার্টার মার্চ কোয়ার্টারের রেজাল্ট, এবং এটা হচ্ছে আগের বছরের জুন কোয়ার্টারের রেজাল্ট। তো সবকটাই আমি একটু কম্পারিজন করে সংক্ষেপে বলে দেবো কি কি জিনিস মেনলি ব্যালেন্স শিটে দেখতে হয়। এটা হচ্ছে টোটাল একটা কোম্পানির ব্যালেন্স শিট। ব্যালেন্স শিট, তো ব্যালেন্স শিটে কি কি জিনিস মেনলি আমরা দেখবো। বিভিন্ন কোম্পানির দেখার নিয়মটাও ভিন্ন। এটা একটা এনবিএফসি কোম্পানি, ফাইন্যান্সিয়াল কোম্পানি, তো এর দেখার নিয়মটা অন্য। সবার প্রথম বলি এখানে যে কটা ডিজিট লেখা আছে, অ্যামাউন্ট লেখা আছে, সব লাখে আছে, কোটিতে নয়। তো সেগুলো আমাদের একটু কোটিতে চেঞ্জ করে নিতে হবে। তো দেখা যাক, সবার প্রথম দেখতে হয় রেভিনিউ ফ্রম অপারেশন। রেভিনিউ ফ্রম অপারেশন মানে কি? রেভিনিউ ফ্রম অপারেশন মানে হচ্ছে অ্যাকচুয়ালি তার কোর বিজনেস থেকে কি ইনকাম হচ্ছে, কি রেভিনিউ হচ্ছে সেটা। তো এর কোর বিজনেস হচ্ছে ইন্টারেস্ট ইনকাম। তো মেনলি হচ্ছে ইন্টারেস্ট ইনকাম। ইন্টারেস্ট ইনকাম দেখুন, আহ, যেটা মার্চ কোয়ার্টারে ছিল, এটা আমি ফিগারটা বলছি, লাখ কোটিতে বলছি না, জাস্ট ফিগারটা বলছি। ফিগারটা দেখুন, 1,32,860 অ্যাপ্রক্স। এটা হচ্ছে আমাদের মার্চ কোয়ার্টারের নেট ইন্টারেস্ট ইনকাম, মানে নেট ইনকামই বলা যেতে পারে। সেই ইনকামটা জুন কোয়ার্টারে বেড়ে হয়ে গেল 1,48,275 ফিগারটা। ঠিক আছে? তার মানে এটা কোটিতে করতে গেলে এটা লাখে আছে, কোটিতে করতে গেলে 100 দিয়ে ভাগ করলে এটা 1482 কোটি সামথিং আসে। যাই হোক, ফিগারটা আমি বলি। ফিগারটা দেখা যাচ্ছে কোয়ার্টার অন কোয়ার্টার বেড়েছে, এবং ইয়ার অন ইয়ার, অর্থাৎ আগের বছর জুন কোয়ার্টারে ছিল 1,13,272 সামথিং, ইয়ার অন ইয়ার বেসিসেও কিন্তু ইন্টারেস্ট ইনকাম বেড়েছে। তাহলে নেট ইন্টারেস্ট ইনকাম এখানে কমার কোনো লক্ষণই আমি বিগত 1 বছর ধরে দেখতে পাচ্ছি না। এবার এখানে আরো কিছু রেভিনিউ ফ্রম অপারেশনের পার্ট আছে, সেগুলো এমন কিছু ম্যাটার করে না, তো সেগুলো এখানে দেওয়া আছে, দেখে নিতে পারো। মেন যেটা দেখলাম সেটা হচ্ছে আমার কোয়ার্টার অন কোয়ার্টার, ইয়ার অন ইয়ার টোটালি বেড়েছে। টোটাল রেভিনিউ তাহলে কত দাঁড়াচ্ছে? টোটাল রেভিনিউ এই কোয়ার্টারে দাঁড়াচ্ছে 1,51,000 সামথিং। আগের কোয়ার্টারে ছিল 1,39,000, 1 বছর আগে ছিল 1,14,000। তাহলে পুরোপুরি কোয়ার্টার অন কোয়ার্টার, ইয়ার অন ইয়ার, পুরোপুরি টোটাল রেভিনিউ ফ্রম অপারেশন, মেন কোর বিজনেস থেকে ইনকাম কিন্তু এর বেড়েছে। আচ্ছা, আদার ইনকাম বললাম, কোম্পানি অন্যান্য অনেকভাবে ইনকাম করতেই পারে, সেটা আমাদের দেখার কোনো দরকার নেই। যেমন কোথাও হয়তো ইনভেস্ট করে রেখেছে, কোনো শেয়ার মার্কেটে ইনভেস্ট করেছে, তার ফলে ইনকাম হয়, সেই ইনকামটা আদার ইনকামে পড়ে। তো এর একটা আদার ইনকাম আছে, এবং আদার ইনকামটা যোগ করে টোটাল ইনকাম বেরোয়। সেই টোটাল ইনকামটা এখানে কিন্তু 1,51,000 সামথিং, আর এটা আগের কোয়ার্টারে ছিল যেটা, সেটা অলরেডি বেড়েইছে, আমরা আগেই দেখেছি। আচ্ছা, এবার এ তো হলো ইনকাম। এবার এরপর আসবে এক্সপেন্সেস। এক্সপেন্সেস মানে কি? খরচা। তুমি ইনকাম তো করেছো সেটা দেখালে, খরচা কত হয়েছে সেটাও তো দেখাতে হবে। তো এক্সপেন্সেস এর মধ্যে অনেক রকম এক্সপেন্স থাকে। যেমন এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে ফিনান্সিয়াল কস্ট, হ্যাঁ, এমপ্লয়িজ বেনিফিট এক্সপেন্সেস। ঠিক আছে? এমপ্লয়ি বেনিফিট এক্সপেন্সেস মানে যে কর্মচারীরা কাজ করবে তাদেরকে বিভিন্ন ধরনের বেনিফিট দিতে হয়, মেডিকেল ইন্স্যুরেন্স দিতে হয়, স্যালারি দিতে হয়, ইত্যাদি বিভিন্ন খরচা এর মধ্যে ধরা থাকে। তো সব কিছু মিলিয়ে আমি যদি বলি এক্সপেন্স কত দাঁড়াচ্ছে, এই যে টোটাল এক্সপেন্স, টোটাল এক্সপেন্সের জায়গাটা আমাদেরকে খেয়াল করতে হবে। টোটাল এক্সপেন্স এখানে কি বলছে? টোটাল এক্সপেন্স কিন্তু 1,03,000-এর কাছাকাছি ফিগারটা এসছে, যেটা এর আগের কোয়ার্টার মার্চ কোয়ার্টারে ছিল 91,000, এবং 1 বছর আগে ছিল 70,000। তো এক্সপেন্স অবশ্যই বেড়েছে, আর এটাও স্বাভাবিক, যখন বিজনেসে গ্রোথ হয় তার খরচাও বাড়ে। আমি 50টা কর্মী নিয়ে যা কাজ করব, বিজনেস যখন বাড়বে নিশ্চয়ই সে একই কর্মী সংখ্যায় হবে না, আমাকে কর্মী সংখ্যা বাড়িয়ে 500টাও করতে হতে পারে। তো খরচা অবশ্যই বাড়বে, তাদের মাইনেপত্র দিতে হবে ইত্যাদি। তো খরচাও বেড়েছে। এবার আসল খেলা হচ্ছে যে টোটাল ইনকামের থেকে খরচা বেশি হয়ে যাচ্ছে না তো? সেটা কোথায় দেখবো? সেটা এখানে দেখবো, প্রফিট ফর দ্য পিরিয়ড আফটার ট্যাক্স। ঠিক আছে? অর্থাৎ ট্যাক্স দেওয়ার পর। আচ্ছা, এর আগে
এটা একটা দেখা যেতে পারে প্রফিট বিফোর ট্যাক্স, এখানে একটা জিনিস থাকে পিবিটি বলে এটাকে, এটাও দেখা যেতে পারে, চেক করা যেতে পারে। পিবিটি, পিবিটি অ্যাকচুয়ালি কি, ট্যাক্স দেওয়ার আগে তার প্রফিট কত হচ্ছে, টোটাল ইনকাম থেকে টোটাল এক্সপেন্স বাদ দাও যেটা থাকবে সেটাই হচ্ছে পিবিটি, প্রফিট বিফোর ট্যাক্স, ট্যাক্স দেওয়ার পূর্বে প্রফিট। সেটা দেখো 47,500 সামথিং হয়েছে, আর প্রিভিয়াস কোয়ার্টারে হচ্ছে 47,900 সামথিং, আর আগের বছরই 43,900 সামথিং। তো একটা জিনিস লক্ষণীয় যে ইয়ার অন ইয়ার বেসিসে প্রফিট বিফোর ট্যাক্স তো বেড়েছে, তো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে প্রফিট বিফোর ট্যাক্স কিন্তু কমেছে। কমপক্ষে 400 কোটি টাকা হলেও, সরি 400 লক্ষ হলেও সেটা কমেছে, 400 লক্ষ মানে 4 কোটি টাকা হলেও কমেছে। তো এবার এটাই মেন ফিগার নয়, আসল ফিগার হচ্ছে প্রফিট অ্যান্ড লস আফটার ট্যাক্স, এটাকে বলা হয় পিএটি, প্যাট, প্রফিট আফটার ট্যাক্স, এটাই মেন জিনিস। এটা কি হয়েছে দেখো, তো কারেন্ট ট্যাক্সের জায়গাটা একটু খেয়াল করলে এখানে দেখা যাবে যে কারেন্ট ট্যাক্স, এই যে এই জায়গাটা, কারেন্ট ট্যাক্স এবারে এই জুন কোয়ার্টারে লেগেছে 12,900 সামথিং ফিগার আসছে, যেটা আগের কোয়ার্টারে কিন্তু 15,600 সামথিং ছিল, অর্থাৎ ট্যাক্স কিন্তু এই কোয়ার্টারে কম লেগেছে, যার ফলে প্রফিট আফটার ট্যাক্স দাঁড়িয়ে গেছে 38,300 সামথিং ফিগারটা, যেটা আগের কোয়ার্টারে ছিল 33,737। কোয়ার্টার অন কোয়ার্টার প্রফিট কিন্তু, নেট প্রফিট বা প্রফিট আফটার ট্যাক্স বা আসল প্রফিট কিন্তু কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে বেড়েছে, ইয়ার অন ইয়ার বেসিসে তো বেরিয়েছে, কারণ গত বছর জুন মাসে যে প্রফিট ছিল সেটা ছিল 29,400 সামথিং। অতএব আমি দেখতে পাচ্ছি আসল জায়গাতে বাজিমাত করে দিয়েছি, এটা কোনো সমস্যা নেই। তাহলে সমস্যা কোথায়? আচ্ছা, আরেকটা জিনিস দেখিয়ে দিই, এনপিএ যেটা বলছিল, অ্যাসেট কোয়ালিটি। ওকে, এনপিএ এখানে পেয়ে গেছি আমি, এনপিএটা দেখিয়ে দিই কি বলছে, ভালো করে দেখুন। গ্রস নন পারফর্মিং অ্যাসেটস রেশিও, ঠিক আছে, এটা হচ্ছে গ্রস নন পারফর্মিং রেশিও, গ্রস নন পারফর্মিং অ্যাসেট রেশিও, এটা হচ্ছে নেট নন পারফর্মিং অ্যাসেট রেশিও। তো মেনলি আমরা এটা দেখবো, এটাতে কি বলা হচ্ছে দেখো, এটা হচ্ছে 30শে জুন 2024, এই রিসেন্ট কোয়ার্টারে এনপিএ এর পার্সেন্টেজ হচ্ছে 2.19%, যেটা প্রিভিয়াস ইয়ার এক বছর আগে ছিল 3.08%। তো এনপিএ যত কমবে তত একটা ফিনান্সিয়াল কোম্পানির পক্ষে ভালো। নন পারফর্মিং অ্যাসেট মানে তার লোকসান, এখানে নন পারফর্মিং অ্যাসেট কমছে মানে লোকসান কমছে, অতএব এটা অ্যাসেট কোয়ালিটি ইমপ্রুভ হচ্ছে। তাহলে যে কটা জিনিস আমাদের এখানে ফিলিপ ক্যাপিটাল বলেছিল, সে কটা জিনিসের একটা লক্ষণও কিন্তু আমরা এখনো পর্যন্ত এই রেজাল্টে খুঁজে পাইনি। তাহলে এখনো পর্যন্ত আমার মনে হয় কি ফিলিপ ক্যাপিটালকে বিশ্বাস করাটা খুব একটা জরুরি আছে। 60% ফল এরকম আগে আগে থাকতেই ফিলিপ ক্যাপিটাল এটার উপর বলে আসছে এবং সেল রেটিং ইয়ে করে আসছে। মেনলি এগুলো আমার যেটা মনে হয় যে এই সময় কোনো বড় প্লেয়ার ঢুকবে, তাই মার্কেটটাকে ডাউন করার জন্য এরকম অনেক কথা অনেক সময় অনেক ব্রোকারেজ ফার্ম বলে থাকে। তো সেসব কোথায় কান দিয়ে লাভ নেই, বিজনেস ঠিকঠাক চলছে, এটুকু ব্যালেন্স শিট থেকে পরিষ্কার উঠে আসছে, সেই হিসাবে আমরা এখানে ইনভেস্ট করতেই পারি। এবার ইনভেস্ট করলে করবো কোন লেভেলে, আমি এখানে শর্ট টার্মের জন্য কিছু বলবো না। আমি অলরেডি বলেছি শর্ট টার্মের জন্য অলরেডি কিন্তু টপ লেভেল থেকে 12% ডাউন হয়েছে। যে যেমন দামে পেরেছে নিয়েছে, যে যেমন কম, যত কম দামে কিনতে পারবে শর্ট টার্মে কিছুটা প্রফিট পাওয়ার চান্স আছে, আফটার বাজেট কিন্তু কারেকশন আসার সম্ভাবনা প্রবল। আচ্ছা, এবার আমি বলি কারেকশন হলে বাজেটের পর লং টার্মের জন্য কোন দামে নেওয়া যেতে পারে। লং টার্মের জন্য বড় সাপোর্ট হচ্ছে একটা এই জায়গায়। আচ্ছা, আমি এটাকে একটু পিকচারটা বড় করে নিই, তাহলে দেখতে সুবিধা হবে। লং টার্মের জন্য অ্যাকচুয়ালি দেখো, একটা জিনিস আমি বলি, লং টার্মের জন্য এখানে নেওয়ার মতো জায়গা হচ্ছে এই জায়গাটা। এই জায়গায় যদি ঘুরে নামে, অর্থাৎ এটা একবার এখানে নামার চান্স প্রবল। যদি নামে তাহলে এই জায়গাটা কত, এই জায়গাটা হচ্ছে 215-র আশপাশে। এই 215-র আশপাশে যদি নেওয়া যায় এটাকে, তাহলে সব থেকে প্রফিটেবল হয়ে যাবে। এটা একটা ভালো, এখানে একটা সাপোর্ট আছে। যদি 215 কোনো কারণে ভাঙে তাহলে এরকম জায়গাতেও আসতে পারে, অর্থাৎ যেটা আমি বলবো 200 বা 195 থেকে 200 এই জায়গাতেও আসতে পারে, কিন্তু ভাঙার চান্স কম, কারণ এটা খুব হাইপের স্টক। তো 215 এলে আমার মনে হয় ম্যাক্সিমাম বাই করে নেওয়া উচিত, কিছু টাকা হাতে রাখা উচিত, যদি আরেকটু নিচে নামে তখন সেই দাম দিয়ে টাকাটা কেনা যাবে। তো আমাদের 215 হচ্ছে মেনলি লং টার্মের টার্গেট, যদি এই দামে নামে। যদি এই দামে না নামে তাহলে তো সেরকম ভাবে এখানে কোনো রেঞ্জ নেই, এই জায়গাতেও নেওয়া যেতে পারে, এই জায়গাতেও নেওয়া যেতে পারে, এখানটা করেও নেওয়া যেতে পারে, এবং এই জায়গাটার অ্যাকচুয়ালি ভ্যালু কি আসছে, কত দা প্রাইস আসছে আমি দেখে নিচ্ছি, যে এখানে প্রাইস অ্যাকচুয়ালি দিচ্ছে কত। এই জায়গাটা হচ্ছে 248, 248-এও নেওয়া যেতে পারে, 229-30-এও নেওয়া যেতে পারে। ম্যাক্সিমাম সব থেকে গুড বাই জোন হচ্ছে 215, 215। কিন্তু 215-এ নামবে কিনা কেউ বলতে পারে না, শেয়ার মার্কেটের ব্যাপার। তাই কেউ যদি মনে করে আমি এখান থেকে অল্প অল্প করে কেনা শুরু করবো, 248 থেকে খুব ভালো কথা, 248 নামলে নেওয়া যেতে পারে, তারপরে 229 নামলে নেওয়া যেতে পারে। আর কেউ যদি মনে করে আমি ওয়েট করবো লাস্ট অব্দি দেখবো যে এটার নাম যে কতটা, তারপর যখন বাউন্স ব্যাক করবে তখন নেবো।
তাহলে সেটা আরো ভালোভাবে কনফার্মেশনের সঙ্গে কেনা যাবে। তো মেন আমার মতে বলে গুড বাইং জোন হচ্ছে এই জায়গাটায়, এই জায়গাটা 215 টাকা। তারপরে যে যেখানে খুশি কিনতে পারো। তো এটার ছিল টোটাল এটা নিয়ে আমার আলোচনা।